বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ও গঙ্গা তুমি নিস্তব্ধভাবে বইছ কেন। যদিও ভূপেন হাজারিকা এই গানটি এই কারণে লেখেননি, গঙ্গা ভাঙনের কারণে লেখেননি, তবে আজ জেলায় জেলায় এই রাজ্যে যে ছবি আমরা দেখছি, তারপরে এই গানটা কোথাও এই পরিস্থিতির সঙ্গে একেবারে অ্যাপ্ট মেলবন্ধন। গঙ্গা তার নিজের চিরাচরিত স্রোতে বইবে, এটাই কালের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আর নদী কিংবা সমুদ্রের পথের সামনে যেই আসবে, সমুদ্র কিংবা নদী তাকে গ্রাস করে এগিয়ে যাবে, এটাও কালের নিয়ম, এটাও প্রকৃতির নিয়ম। আমরা বারবার চেষ্টা করেছি এই ভাঙনকে রোধ করবার, তবে আমাদের কোথাও গলদ রয়েছে। দাদা, গলদ রয়েছে আমাদের প্রয়াসে, এই সেচ দপ্তরের কাজকর্মে গলদ রয়েছে। শুধু বালি ফেলে গঙ্গার ভাঙন আটকে দেবেন এমন ভাবা সেচ মন্ত্রী একটু কোথাও ভুল করে ফেললেন। যদি সেচ মন্ত্রী ভাবেন উনি শাসক দলের এবং গঙ্গার ভাঙনটাও ভোটের মতো উনি রোধ করে দেবেন, না, এখানে ব্যালট লুট হবে না, এখানে ব্যালট বাক্স নিয়ে দৌড় মেরে ভোটে জেতা যাবে না। এটা প্রকৃতি, প্রকৃতিকে আটকানোর ক্ষমতা আপনি যত বড়ই নেতা হন, আপনি যত বড়ই মন্ত্রী হন, আপনার নেই, যদি না সাইন্টিফিক্যালি বিজ্ঞান অনুমোদিত পদ্ধতিতে আপনি গঙ্গা ভাঙন রোধ করার চেষ্টা করেন। ওই কয়েক বস্তা বালি আর কয়েকটা বোল্ডার ফেলে দিলাম, কোটি কোটি টাকা আমজনতার খেয়ে ফেললাম, খেয়ে ঢেকুর তুললাম, এবং পরের বছর বর্ষায় আবার সেই বোল্ডার মাটি গঙ্গা নিজের মতো করে বয়ে নিয়ে চলে গেল, সেটা করলে তো হবে না। পাড় ভাঙছে নদী, আর এখন রাজ্য জুড়ে ভাঙন রোগ। এক গলা জলে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যের অসংখ্য মানুষ। এই যে ছবি দেখছেন, প্রতি বছর এই ছবি দেখি আমরা, প্রতি বছর বর্ষার সময় এই সিটে বসে, এই হট সিটে বসে এই খবরগুলো বারবার পড়ি আমরা, আপনারাও দেখেন, আমরাও দেখি। তারপর ভোট বাক্সের যুদ্ধ, ব্যালট বাক্স নিয়ে দে ছুট। মনে আছে পঞ্চায়েতের সময় ব্যালট বাক্স হাতে নিয়ে কি দৌড় না দৌড়েছিলেন, কারা বলতে পারবো না, মনে তো হয়েছিল শাসক দলের লোকজন। কেউ কেউ তো আবার ব্যালটই খেয়ে ফেললেন। কিন্তু এখন যখন নদী আমজনতার জমি, আমজনতার ভিটে মাটি খেয়ে ফেলছে, তখন সেই নেতা, সেই মন্ত্রী, সেই ব্যালট বাক্স নিয়ে 100 মিটার রেস দৌড়ানো কর্মী, রাজনৈতিক কর্মী, তারা সব কোথায়? প্রকৃতিকে আটকাতে পারবেন তো? মালদার ছবি দেখব। প্রতি বছর মালদায় বর্ষায় আগ্রাসী রূপ নেয় গঙ্গা, বিঘার পর বিঘা জমি চলে যায় গঙ্গার গ্রাসে। আর বর্ষা শেষ হয়ে শুকনো শুরু হতেই আবার শুরু হয় এই ভাঙন। এবারও তার অন্যতা হয়নি মালদায়। দেখুন, নদীর পাড়ে বাস মানে ভাবনা 12 মাস। নদীর পাড়ে বাস করছি মানে ভাবনা থাকবে 12 মাস। এটা অত্যন্ত পুরনো একটি প্রবাদ। তবে এই প্রবাদ থাকলেও নদীর পাড়েই বাংলার মানুষের বাস আজ নয়, শতাব্দী থেকে। বর্তমানে গঙ্গা ভাঙন আর সেই সময়ের নদীর ভাঙনের তুলনা করলে ঠিক হবে না, কারণ মালদার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় এলাকায় কান পাতলেই শোনা যাবে গঙ্গা ভাঙনের কথা। ভাঙনে সর্বশান্ত হয়ে গিয়েছেন বহু মানুষ। গঙ্গা ভাঙনে কেউ আশ্রয় নিয়েছে পথে, কেউ আশ্রয় নিয়েছে মেকশিফট শেল্টারে, কেউ আবার স্কুল বাড়িতে গিয়ে উঠেছেন। এভাবেই চলছে বছরের পর বছর। গত বর্ষায় ভাঙনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানিকচক বিধানসভা এলাকা। বাড়িঘর, চাষের জমি সমস্ত কিছু তলিয়ে যায় নদীর গর্ভে। বছরের পর বছর ভাঙন চলতে থাকলেও সমাধান সূত্র মেলেনি। বুড়ো আঙুল। বানভাসীদের কণ্ঠে এখন শুধুই বেদনা এবং আক্ষেপের সুর। শুনুন। আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি গঙ্গা নদীর তীরে এবং দেখানোর চেষ্টা করব গত 4 দিন আগেও এখানে সেই ভাঙন হয়েছে।
তবে বর্ষার সময় গঙ্গার জল বাড়লে যে ভাঙন হয় সাধারণত, তবে সেই ভাঙন হয়নি। এখন সাধারণত গঙ্গার যে জল সেই জল নামতে শুরু করেছে। ফলে কিছুটা হলেও বর্ষা শেষে এই শীতের মরশুমেও কিন্তু অল্প বিস্তর ভাঙন হচ্ছে এবং সেই ছবি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ইতিমধ্যেই মানিকচকের যে এই যে বাঁধ, সেটা কিন্তু একেবারে এই যে বোল্ডার দিয়ে বাঁধানো রয়েছে এবং সেই বোল্ডারেই কিন্তু গত ৪ দিন আগে অল্প বিস্তর ভাঙন হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি বেশ কিছু বোল্ডার কিন্তু একেবারে গঙ্গায় তলিয়ে গেছে এবং এই যে বাঁধ দেখছেন আপনারা, এই যে বাঁধ এবং এই বাঁধের আমি অন্যদিকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই বাঁধের ঠিক পাশেই কিন্তু এখানে প্রায় ১০০ থেকে ২০০ টি বাড়ি রয়েছে এবং এরা সাধারণত এই যে গঙ্গার ওই পারে নারায়ণপুর চর বলে একটা জায়গা রয়েছে, সেখানেই কিন্তু তারা থাকতো এবং গত ২ বছর আগে সেই চর একেবারে গঙ্গা গর্ভে তলিয়ে যায় এবং তারপরই এই সমস্ত যারা বাসিন্দারা তারা কিন্তু এই যে আ আ বাঁধ, সেই বাঁধে এসে বসবাস শুরু করে। কিন্তু তারা এখনো আতঙ্কে রয়েছেন, কারণ এখনো কিন্তু ভাঙন শুরু হচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে কিন্তু তাদের এই বাড়িঘর তলিয়ে যেতে পারে। ফলে বর্ষা শেষ হয়েছে, শীত এসেছে, তার ফলেও কিন্তু তাদের একটা মধ্যে আতঙ্ক কাজ করছে। আমি এই মুহূর্তে একদম গ্রাউন্ড রিপোর্টে তাদের একদম গঙ্গা তীরে এসেছি এবং দেখালাম এবং তার পাশাপাশি এখানকার যারা বাসিন্দারা রয়েছেন, অস্থায়ী বাসিন্দারা, তারা ২ বছর হলো তারা এখানে এসেছেন। কিন্তু এখনো তারা আতঙ্কে রয়েছেন। তারা কি বলছেন, কতটা তারা আতঙ্কিত, তারা কবে থেকে এইরকম অবস্থায় রয়েছে, তারা এখনো পর্যন্ত প্রশাসনের কি সাহায্য পেয়েছে বা পায়নি, সমস্তটাই শুনবো এবং তুলে ধরার চেষ্টা করব। চলুন। এখনো ভাঙন হচ্ছে। হুম। বর্ষা সমান আরো ভাঙন হচ্ছে। আর আমাদেরকে ভাঙন যখন হচ্ছে, হুম। আমাদেরকে অত ভয় লাগছে যে আমরা থাকা যায় না। হ্যাঁ? আগে কোথায় ছিলেন? আগে ছিলাম নারায়ণপুর চরে। হ্যাঁ, তারপরে? ওখানে কেটে গেল। ওখানেও প্রশাসন গেল না আমাদেরকে। কিছু করলো না। ওখান থেকে আবার এখানে আসলাম। এখানেও বসালো। তো এখানেও আবার কাটতে শুরু করলো। বসলাম। তো বলছে এখানে বসতে হবে না। তা আমরা কোথায় যাবো? আমরা নারায়ণপুর দিরাচরে ছিলাম। আমাদের গোটাই ঘরবাড়ি কেটে গেছে। অবস্থা খুবই খারাপ। আবার আমরা এখানে আসা ২ সাল হয়ে গেল। এখানেও এসে ১০-১২ দিন হয়ে গেল। আবারও এখানেও আমাদের কেটে গেছে। থাকার আমাদের জায়গা নাই। খুবই কষ্টতে আমরা আছি। আমরা আমাদেরকে যে অত অত টাকা পাঠাইলো, আর আমাদেরকে থাকবার জায়গা নাই। আর গোটাই সরকার লিয়ে নিল না কি করলো আমাদেরকে, দেখেন তো এখন আমাদেরকে বাস্তায় আছে। আমরা নদীতে আছি, নদীর ধারেতে। সরকারকে কি দয়া মায়া লাগে না? করে ছিলাম, এই সব ঘর বাড়ি কেটে গেছে জ্বলে আমাদের। কোটে জ্বলে চলে গিয়েছে। তারপরে ইধার এ- अभी क्या हुआ? এখানেও আমাদের এখানে কাটছে। এখানেও কাটছে, কেন থাকার কাটছে? জায়গা নেই। आतंक में है क्या? খুবই কষ্ট অফিসে হচ্ছে। যে ছবিটা আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম এবং একটু অন্যরকম ছবি দেখাবো। এই যে এই ধরনের এখানে বাড়ি তৈরি করা হয়েছে, একেবারে দেখানোর চেষ্টা করছি যে উপরে টিনের চাউনি রয়েছে এবং পাশে কিন্তু একেবারে যে বাঁশ, সেই বাঁশ দিয়ে তৈরি রয়েছে ঘেরা এবং এর মধ্যেই কিন্তু এখন দিন-রাত কাটছে এই সমস্ত বাসিন্দাদের। তাদের অভিযোগ একটাই যে তারা প্রায় ২-৩ বছর ধরে এখানে রয়েছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কোনো রকম সাহায্য করা হয়নি। এবং এখানকার যারা বাসিন্দারা, তাদের অন্যতম প্রধান জীবিকাই হচ্ছে যে গঙ্গা, সেই গঙ্গায় কিন্তু তারা মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করেই কিন্তু তাদের উপার্জন হয়। অর্থাৎ বাড়ির যারা পুরুষরা, তারা দেখানোর চেষ্টা করছি, তারা এইভাবেই আ নিজে হাতে তারা জাল বুনে এবং সেই জাল বুনেই কিন্তু তারা এই যে গঙ্গা রয়েছে, সেই গঙ্গায় জীবন ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় এবং সেই মাছ বিক্রি করেই তাদের কিন্তু সংসার চলে। অর্থাৎ তাদের কিন্তু বলা যেতে পারে কি যে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। তারপর তাদের গঙ্গায় তাদের বাড়িঘর তলিয়ে গেছে এবং এমতো অবস্থায় দাঁড়িয়ে এইরকম টিনের ছাউনি এবং বেড়া দিয়ে তৈরি তাদের বাড়ি, এখানেই কিন্তু তাদের পরিবার নিয়ে থাকতে হয় এবং শুধু একটি পরিবার নয়, প্রায় ১০০ থেকে ২০০ পরিবার রয়েছে এখানে। যেখানে তাদের যেটা স্পষ্ট অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কোন রকমের সাহায্য করা হয়নি। প্রশাসন এসছে, সার্ভে করেছে, একাধিকবার তাদের জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেই রকম ভাবে কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো সাহায্য করেনি। এখন দেখার বিষয় এই সমস্ত বানবাসীদের প্রশাসনের পক্ষ থেকে কি রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। আপনারা জানেন যে কিছুদিন আগেই রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইয়া এসেছিলেন এবং এই যে প্রতি বছর ভাঙন হয়, ভাঙন রোধের জন্য কেন ঠিকঠাক কাজ হচ্ছে না, তিনি কিন্তু কর্তব্যরত ইঞ্জিনিয়ারকেও ধমক দিয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে এই যে প্রতি বছর ভাঙন হয়, সে ভাঙন কেন আটকানো যাচ্ছে না, এর গাফিলতি কি কেন্দ্র না রাজ্যের, এই নিয়েই কিন্তু একটা টানাপোড়েন চলছে। অর্থাৎ রাজ্য দায়ী করছে কেন্দ্রকে এবং কেন্দ্র দায়ী করছে রাজ্যকে। কিন্তু দেখার বিষয় বা প্রশ্ন একটাই যে নির্বাচন আসে, কিন্তু সমস্ত দলের প্রতিনিধিরা কিন্তু তারা প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি দেয় এবার তারা জিতলে ভাঙন রোধের কাজ শুরু করা হবে। কিন্তু লোকসভা ভোট গেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল, বিভিন্ন দলের প্রতিনিধিরা জয়ী হয়েছে, কিন্তু এখন তাদের দেখা নেই। ফলে স্বভাবতই এখানকার মানুষদের যে জীবনযাত্রা, তাদের যে দুঃখ কষ্ট, সেটা কিন্তু থেকেই যায়। এখন দেখার বিষয় যে প্রশাসন বা জনপ্রতিনিধিরা তাদের পাশে কবে এসে দাঁড়ায় বা তাদের এই সমস্যার সমাধান কবে করে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকে টিভি বাংলা। এমনিতে এই নদীগর্ভে তাদের সর্বস্ব তলিয়ে গিয়েছে, বাড়ি ঘর সর্বস্ব তলিয়ে গিয়েছে। এরকম অবস্থায় এই বাঁধের ওপর অস্থায়ী কিছু দোকান খুলেছিলেন এই সব কিছু হারিয়ে যাওয়া মানুষগুলো। সেই দোকান থেকে কোনো মতে টেনে টুনে সংসার চলছিল। ঠিক শুনছেন, ছোট্ট ছোট্ট দোকান, অস্থায়ী কয়েকটা দোকান, টেনে টুনে সংসার চলছিল। গত মাসে গঙ্গা আবার গিলে খেলো সেই দোকানগুলো। একটা দোকানও আর বাঁচে নেই, সবকটা দোকান তলিয়ে গেল। যারা এতদিন নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় কোনো ক্রমে নিজের টেনে টুনে সংসার চালাচ্ছিলেন, তেমন 20টা পরিবার মানিকচক ঘাটের এখন অথই জলে পড়েছে। কিভাবে পেট চলবে জানেন না। প্রশাসন কি কোনো কাজ করবে, প্রশাসন কোনো রকম আশ্বাস দেবে, তারা জানেন না। তারা অভিযোগ করছেন এখনো পর্যন্ত প্রশাসন কোনো রকম সহযোগিতার হাতই বাড়ায়নি। দেখুন, আমরা তো বহুত দিন থেকে দোকানদারি করছি, কিন্তু এরকম কাটা ভাঙা আমরা দেখিনি। এমন রাত্রে কাটতে শুরু করলো কি চাপের চাপ বসে গেল। আমাদের এর যত দোকান ছিল একটাও কিছু আমরা পাইনি, সমস্ত চলে গেছে। সে আজ পর্যন্ত আমাদেরকে কিছু সরকার আমাদেরকে কিছু মদত করলো না। আমাদের দোকান ছিল বাঁধের ধারে, গঙ্গার ধারে। তো ওই গঙ্গা রাত্রেবেলা রাত 12টার দিকে কেটে সব পড়ে গেছে। 12-13টা দোকান কি 16টা-17টা দোকান, সব কিছু পাইনি কেউ। আমাদের এখান থেকে মানে আমরা আর কিছু হাত পা আলিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন কিছু না। হ্যাঁ, আমাদের দোকান সব পড়ে গেছে পরিস্থিতিতে। কতদিন আগে হয়েছে? বেশি দিন হয়নি, কিছুদিন আগে। তারপরে কিছু পাওয়া যায়নি। দোকান ওইখানে তো ছিল, এখন ভাঙা হয়ে গিয়েছে, সব নদীতে আরো কেটে গিয়েছে। মানে বাঁধ ভেঙেছিল তখন তুলে? হ্যাঁ, তখনই তুলেছিলাম, 5 বছর হয়ে গেল তোলা। ভোট আসে এবং যায়, বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরাও আসে এবং প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবে পরিণত হলো না। মালদহের মানিকচক ঘাটে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং মানিকচক ঘাটের ঠিক এই বরাবর আমি দেখানোর চেষ্টা করব গঙ্গা বয়ে গেছে এবং ঠিক এই পারেই সারি সারি দোকান ছিল, বিভিন্ন রকমের দোকান ছিল, মুদিখানা দোকান ছিল, ভাত খাওয়ার হোটেল ছিল, একাধিক দোকান ছিল, প্রায় 100-100-র উপরে দোকান ছিল। কিন্তু গত মাসে হঠাৎ করে ভাঙন শুরু হয় এই মানিকচক ঘাটে এবং সারি সারি থাকা একাধিক দোকান কার্যত তলিয়ে যায় গঙ্গা গর্ভে। এবং এই ঘটনার পর কেটে গেছে প্রায় 1 মাস, কিন্তু এখনো তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তারা এই দোকান চালিয়েই তাদের সংসার চলতো, তাদের পরিবারের দুবেলা খাবার জুটত, কিন্তু এই দোকান নদীগর্ভে তলিয়ে যাওয়ার ফলে তারা এখন একবেলা খেয়ে দিন চালাচ্ছে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের দোকান করার জন্য জায়গা দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই দোকান তাদের দেওয়া হয়নি বা জায়গা দেওয়া হয়নি। ফলে এই সমস্ত মানুষরা যারা এখন এই মুহূর্তে রয়েছে তারা কিন্তু একেবারে একবেলা খেয়ে দিন চালাচ্ছে, এমনটাই তাদের বক্তব্য। তারা অবিলম্বে দাবি করছে যে স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকে টিভি বাংলা। এইসব এলাকায় যারা থাকেন, মূলত ভাগন কবলিত এলাকার যারা বাসিন্দা হন, তাদের প্রধান এবং অন্যতম জীবিকা হচ্ছে মাছ ধরা। গঙ্গায় তারা মাছ ধরতে যান, সেই মাছ বিক্রি করে যতটুকু আয় হয় তাই দিয়েই সংসার চলে। কিন্তু বর্তমানে সেটা বন্ধ। গঙ্গা রয়েছে গঙ্গার জায়গায়, গঙ্গাতে দস্যুরা এসেছে। সমস্যা হলো গঙ্গায় মাছ ধরতে গেলেই ওপারে অর্থাৎ ঝাড়খণ্ড সীমান্ত থেকে দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালাচ্ছে, এমনটাই অভিযোগ। তাই গঙ্গায় গিয়ে তারা আর মাছ ধরতে পারছে না। মাছ যদি না ধরেন তাহলে এই মানুষগুলো কি করবেন? মাছ ধরা তো বন্ধ, কারণ এই ট্রলার, এই নৌকাগুলো এখন সমস্ত ঘাটে বাঁধা রয়েছে। ওপার থেকে দুষ্কৃতীরা হামলা চালাচ্ছে। কৃষিকাজ করতে হয়, চাষ করতে হয়, কোথায় করবেন? চাষের জমিটা তো নদী নিয়ে গেছে, নদীর তলায়।
ভাঙন আটকাতে পারেনি সেচ দপ্তর। এই সব কিছু মিলিয়ে কর্মজীবনে সংকট ডেকে এনেছে এই গঙ্গা। প্রভু, বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার সুরে নীরবে নির্বিঘ্নে গঙ্গা তুমি বইছ কেন, এই প্রশ্ন তারা করেন। কিন্তু তার সঙ্গে আরো একটা প্রশ্ন করেন যারা ওপরওয়ালারা রয়েছেন, যারা মন্ত্রী মশাইরা রয়েছেন, যারা সন্ত্রী মশাইরা রয়েছেন, কিছু অন্তত করে দিন যাতে একটু পেটটা চলে। দেখুন, সমস্যা হচ্ছে যে আমাদের শুধু চাষ হচ্ছে মাছড়ি চাষ, জমি জায়গা ছিল সব নদীর গর্ভে চলে গেছে। এখন আমাদের তো নিরুপায়। এই ঝাড়খণ্ডের কিছুটা প্রশাসন গুলা এসে জাল নৌকাও টেনে নিচ্ছে, এমনও মার মেরেছে ওই যে অবস্থা ভালো নাই। হ্যাঁ, তা এখন আমরা কি করব, কি করে বাঁচবো এখন আমরা? হ্যাঁ, অত্যাচার, খুব অত্যাচার। জমি তো আমাদের তো নাই, জমি চাষ কোথায় থেকে করব? আমাদের সম্পূর্ণ জমিটা ওই গর্ভের হয়ে। মাছ ধরতে যাচ্ছে, ওই মানে যে গুন্ডা গালা ধরা পড়ছে, মারধর করছে। তারপরে ওই মানে এবারে আসে নদীর ভাঙনে বাঁধের উপরে আছি, কোনো কাজ নাই। এই তো কাজ আছে আমাদের। এই যেন ঠিক গোদের ওপর বিস্ফোরা। এমনিতেই গঙ্গা গর্ভে তাদের তলিয়ে গেছে বাড়িঘর। তারা সাধারণত এই গঙ্গায় মাছ ধরে তাদের যে কর্মজীবন, সেই কর্মজীবন এবং সংসার চলতো। কিন্তু এই গঙ্গায় মাছ ধরতে গেলে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা তাদের উপর নানা রকম ভাবে অত্যাচার করছে। ফলে কার্যত তারা গঙ্গায় মাছ ধরতে যেতে পারছে না। এবং অন্যদিকে তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করলেও গঙ্গায় তাদের কৃষি জমি তলিয়ে যাচ্ছে প্রতি বছর। এমতো অবস্থায় তাদের কর্মজীবন নিয়েও একটা গভীর সংকট। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা। ওই যে আমরা বারবার বলছিলাম না, ভোট আসে আর ভোট যায়, কিন্তু ভাঙন কবলিত এলাকার এই মানুষগুলোর কথা কেউ কি ভাবে নাকি কেউই ভাবে না। আজও সমাধান হলো না এই ভাঙন রোধের, কিন্তু আমাদের কিছু প্রশ্ন রয়েছে। কেন হচ্ছে না? মন্ত্রী মশাই আপনি কোথায়, সন্ত্রী মশাই আপনি কোথায়, এলাকার সাংসদ কোথায়, এলাকার বিধায়ক কোথায়? নিদেন পক্ষে একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দেখিয়ে দিন, প্রধান সাহেব, যিনি এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এসছেন। ঈসা খান চৌধুরী, সেই ফেমাস কাছারি বাড়ি কিংবা গনি খান পরিবারের যে কাছারি বাড়ি দিয়ে মালদায় আধিপত্য, সেখানকার একজন হচ্ছেন ঈসা খান চৌধুরী, কংগ্রেসের। সরাসরি প্রশ্ন করেছিলাম যে সাহেব কিছু তো বলুন, কুছ তো বলিয়ে, আখির बोल ही दीजिए साहब। দেখুন, 80,000 families face the brunt of this erosion-caused flooding, and approximately 15,000 houses were fully or partially damaged. The power supply remained cut off for 35 days, compounding the suffering of the people. Some estimate that the total economic loss across all sectors at rupees 250 crores, with agriculture and land fisheries being the hardest hit sectors. The fear now is that the rivers that surround Bhuti, which include the Ganga and Fular, may merge and completely wash away the area. Madam Speaker, my request is that a large-scale plan is required for Bhutni Island and for Malla to stop erosion. I strongly demand that the central government, in cooperation with the government of Bengal, develop a large-scale vision to protect the destitute and suffering erosion-prone areas of Malda and to prevent further erosion. আমরা দেখলাম এবার ভাঙনে মানিকচকে প্রচুর দোকানঘর, বাড়িঘর সব জলের তলায় তলিয়ে গেল। এখনো পর্যন্ত তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না। তৃণমূল রাজ্য সরকারের তরফ থেকে এদেরকে বারে বারে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের এতে বিশ্বাস হচ্ছে না। কারণ বারে বারে এই ঘটনা ঘটে, কিন্তু পুনর্বাসনের কোনো ব্যবস্থা, জায়গার ব্যবস্থা কোনো এক পর্যন্ত হয় না। আর তারপরে যেটা ভাঙন নিরোধক যে কাজ, সেই কাজটা এখনকার যে শুকা মরশুম সেই সময় করা উচিত। প্রতিবার বলা হয় এই সময় করা হবে, কিন্তু সেই কাজটা আরম্ভ হয় যখন বন্যার জল চলে আসে, ভাঙন শুরু হয়, সেখানে বালির বস্তা ফেলে কাজ শুরু হয়। ব্যাপারটা হচ্ছে তো যে দোকান যারা ভেঙেছে ওদের তো একটা তো রিহ্যাবিট করতে গেলে তো একটা জায়গার দরকার, সেই জায়গাটা তো নাই। জায়গাটা আমরা দেখাশোনা করছে, আমরা বিএলআর সাথে কথা বলেছি। আবার বোধহয় 15 তারিখে একটা মিটিংও আছে বিএলআর সাথে, টোটাল পঞ্চায়েত সমিতি
কর্মাধ্যক্ষ বিডিও সাহেব সবাই মিলে মানে কোথায় কোথায় জমি টমি আছে না আছে দেখে ওদেরকে একটা রিহাব করা যাও। তাছাড়া এখন যেগুলো দোকানগুলো পড়ে গেছে তাদের ক্ষতিপূরণ দিবে এমন কোনো কথা তো এটা তো এডুকেশন ডিপার্টমেন্ট দিবে না, তা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আর সরকার কতটা দিতে পারবে কতটা দেওয়ার এখতিয়ার আছে এগুলো দেখে শুনে দিবে না, দেখছে সেটা দেখা হচ্ছে। আচ্ছা, কালকে যদি এই মানুষগুলো সাবিত্রী দেবী বলেন যে আমরা শাসক দলকে আর ভোটটা কতটা দিতে পারবো ভেবে দেখবো, তখন তো সুরসুর করে হাত জোড়ো করে চলে যাবেন। এদিন ভোট দিন, সমস্যার সমাধান করে নেবো। এক বস্তা মিথ্যে প্রতিশ্রুতি নিয়ে দোরগোড়ায় গিয়ে দাঁড়াবেন। সাবিত্রী দেবী শুধু আপনি নন, বিজেপিও তাই করবে, কংগ্রেসও তাই করবে, বামেরাও তাই করবে, করে এসছে। করতে 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 আজকে পরিস্থিতি এখানে দেওয়ালে পিঠ থেকে গেছে। তাহলে বুঝতে পারছেন আপনারা সবাই এক সুরে এক গোত্রে বাঁধা, যেখানেই টান দি সুর বেরোবে এক। কি অদ্ভুত বাদ্যযন্ত্র এই রাজনীতিবিদরা। এবার মুর্শিদাবাদের ছবি দেখাবো, আরো একটি জেলা যেটা বন্যা কবলিত, যেখানে বারবার এই ভাঙন সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেখানেও সেই একই প্রশ্ন জনগণের। দেখুন, বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? কেউ 2 মাস, কেউ 5 মাস, কেউ তারও বেশি। এক কথায় খোলা আকাশের নিচে এখন দিন চলে পরিবারের সদস্যদের নিয়ে, এটাই আস্তানা হয়ে উঠেছে। গঙ্গা গর্ভে সর্বস্ব তলিয়ে গিয়েছে এমন পরিবারের সংখ্যা নেহাত কম নয়, সব মিলিয়ে প্রায় 100-র ওপর। এই শতাধিক পরিবার বর্তমানে রয়েছে এমন দুরবস্থায়, যাদের মধ্যে কারো ঠাঁই মিলেছে এলাকার বিদ্যালয়, কেউ সপরিবারে দিনের পর দিন পড়ে রয়েছেন নিকট আত্মীয় পরিজনদের বাড়িতে। এরকম অবস্থায় নেহাতি দুরবস্থার মধ্যে দিয়ে রোজ প্রতিদিন বেঁচে আছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড লোহরপুর গ্রামের বাসিন্দারা। কারণ বর্ষার শুরুতে গঙ্গার ভয়াল গ্রাসে ভিটেমাটি সহ যৎসামান্য যে জমি জায়গাটুকু ছিল সেগুলোও হারিয়ে গিয়েছে। যদিও বিষয়টি জানেন না এমন কেউ নেই, তবু এখনো পর্যন্ত তাদের এই সমস্যার হাত থেকে সমাধান করার জন্য কেউ এগিয়ে আসেনি। এমনটা অভিযোগ করছেন ভাঙনে সর্বহারা এই মানুষগুলো। দেখুন, বাড়ি ঘর কি জায়গাটা তো দিতে পারবে না। ও বলছে কোথায় পাবো, যে কোথায় থেকে আমি দিব, আমার কি বাপের ঘরে যে আমি দিব? কে বলছে? মেম্বার বলছে, আর কেউ বলছে। তো কোথায় পাবো, তো কোথায় পাবে? আমাদের বাড়ি ঘর চলে গেছে, জায়গা জমি চলে গেছে, তো আমরা কোথায় থেকে করব? ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওরাকে বলতে গেলে বলবে যে দিব, দিবে তো দিবে কখন? এখানে 4 মাস হয়ে গেল। 4 মাস হয়ে গেল? হ্যাঁ। মানে আপনাদের ঘর বাড়ি নাই, আমাদের ঘর বাড়ি কিছু নাই, তলিয়ে গেছে গঙ্গাতে। আচ্ছা, কোন কোন জায়গাতে ছিল আপনাদের বাড়ি? আমাদের লোহরপুর চাচণ্ড। এখানে কতজন আছেন আপনারা এই স্কুলে? এখানে আছি 12 ঘর। এখানে যেটা মানে টেন্ডার আছে সেই হিসেবেই কাজ হচ্ছে। চাটের কাজ চাটেই দেওয়া হবে, একদম নিচ অবধি জল অবধি চলে যাবে 30 মিটার অবধি, তারপরে বস্তার কাজ হবে মানে ভালোভাবে। হ্যাঁ, তাতে কি ভাঙন আটকানো সম্ভব হবে? হ্যাঁ, মানে একদম কংক্রিটের বোল্ডার দিয়ে কাজটা করলে? না, বোল্ডারের তো টেন্ডার ছিলই না, আমরা ধুলিয়ানে কাজ করলাম, বস্তারই কাজ করেছি। ধুলিয়ান একদম খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার যে বন্যা মানে জল বাড়লো হলো কিছুই হয়নি। খুব লোহরপুর শিকদারপুলিয়ায় প্রায় 200খানা বাড়ি তলিয়ে গেছে। তারা এখন কোথায়? স্কুলে আছে, আত্মীয় স্বজনের বাড়িতে আছে, বিভিন্ন জায়গায় আছে। তাদের আপনাদের তরফ থেকে তো তারাও নিজেরাও বলছে যে তাদেরকে আপনারা খাবার দাবারের ব্যবস্থা করেছেন প্রায় অনেকদিন ধরে। চাল দিয়েছি, তিরপাল দিয়েছি, তারপরে 6খান করে টিন দিয়েছি, প্রতি ফ্যামিলিকে টিন দিয়েছি। তারপরে যতগুলো বাড়ি পড়েছে তাদের 1,20,000 টাকা করে রেমান্ড যেটা মানে স্কিম আছে, ওতে সবারই নাম ভরা হয়েছে। সবারই নাম ভরা হয়েছে। অত্যাচার হচ্ছে, আর কি বলবো। গৃহ হারা, জমি হারা, ভাঙন বিধ্বস্ত সর্বশান্ত মানুষ, যাদেরকে দেখভাল করা, রক্ষণাবেক্ষণ করবার নৈতিক দায়িত্ব রাজ্য সরকারের।
সেখানে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, এমএলএ আছে, এমপি আছে, সব তৃণমূল দলের। ভোটের সময় ভাঙন হারা মানুষের জন্য কুমিরের অস্ত্র ঝরাতে হয়। আর এখন যেহেতু ভোট নেই, তাই সেই সমস্ত গৃহহারা, সম্পত্তি হারা, স্বজন হারা, ভূমি হারা ব্যক্তিদের দেখার কেউ নেই। এইটাই তৃণমূলের প্রকৃত চেহারা। তৃণমূল কংগ্রেসের ওই যে নেতা যিনি বললেন চাল দিয়েছে, রেশন দিয়েছে, তিপ্পল দিয়েছে, আপনাকে বাড়ি থেকে বার করে এনে বাড়িতে ঢুকতে না দিয়ে যদি কেউ আপনাকে চাল ত্রিপল দিয়ে বলে বাড়ির বাইরে বসে থাকুন, আপনি থাকবেন? থাকবেন না তো। মাথার ওপর ছাদ দিয়েই রিপ্লেস হয়, তিরপল, চাল এবং দানে দেওয়া ভিক্ষা দিয়ে রিপ্লেস হয় না। সরকার কি করেছে? একজন তো বলে দিলেন বোল্ডারের টেন্ডার নেই, দেওয়া হয়নি বোল্ডারের টেন্ডার। বোল্ডার ছাড়া ভাঙন রুখবেন? কত বড় নেতা আপনারা! বাহুবলীরা চলে এসছেন নাকি? অদ্ভুত অদ্ভুত কথা বলেন, বিজ্ঞানের সঙ্গে দূর দূরাস্তে আপনাদের কোনো যোগ নেই, কিন্তু আপনারা তারপরও চেষ্টা করবেন নিজেদের ডিফেন্ড করার। এই বলে যে এই বালির বস্তাগুলো নাকি নদী আটকে দেবে, গঙ্গা আটকে দেবে। হয় না। হুগলির বলাগড়ে গঙ্গার ভাঙন নতুন কিছু নয়। নদীর পাড়েই যারা বসবাস করেন এমন বহু মানুষ, যার মধ্যে মূলত চন্দ্রহাটি রয়েছে, কুন্তিঘাট রয়েছে, বলাগড়ের চাদরা ও মিলনগড় রয়েছে, জিরাটের চর রয়েছে, খয়রামারি রয়েছে, সোমরা, গুপ্তিপাড়া, এই সব এলাকা প্রতি বছর ভাঙনের কবলে পড়ে। এর মধ্যে বলাগড়, চাঁদর ও জিরাট সবচেয়ে বেশি ভাঙনের কবলে পড়ে। চাঁদরা এলাকায় গঙ্গার পাড়ে বসবাস করেন যারা, তেমন শতাধিকের ওপর পরিবার, বর্তমানে 20 থেকে 22টি পরিবার ভাঙনের ফলে গৃহহীন। চাঁদরায় এই ভাঙন গঙ্গায় তলিয়ে গিয়েছে একটি হরিমন্দির, বাঁধানো স্নানঘাট ও চাষের কাজে ব্যবহৃত পাম্প মেশিনের ঘর। এখনো কোনো বাড়ির অর্ধেকটি নদী গর্ভে চলে গিয়েছে, যেখানে এখানকার মানুষজন এখনো এই কারণেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। শুনুন। কিংবা ভাঙা অবস্থায় পড়ে আছে, সরকার আসছে, ছবি তুলছে, সরকার আসছে, ছবি আসছে, নেতা মন্ত্রী ঠিক সরকারের সাথে সাথে আসছে, এসে আবার চলে যাচ্ছে, কোনো উকোচাকা নেই। এই ডান দিকে এই রাস্তাটা সামান্য 2 পা হাঁটলেই প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলে বাচ্চারা পড়ে, অঙ্গনারী স্কুল সথে আছে, তাদের কি হবে? এইটা যদি ভাঙতে চলে যায়, পাশেই তো স্কুল, 2-1টা বাড়ি ভাঙলেই স্কুল পেয়ে যাচ্ছে। তারপর এখানে একজন মাছ বিক্রি করে, তার তো বাড়ি ভেঙেই গেছে, সে এখন একটা স্থানীয় ক্লাবে, আমাদের স্থানীয় ক্লাবে থাকে। তাহলে বলুন, এই ব্যবস্থাগুলো সরকার কি দেখছে না? কবে প্রথম কথা হচ্ছে, ভাঙন সমস্যা রোধ কে করবে? এটা সেন্ট্রালের প্রজেক্ট, এটা আমাদের স্টেটের প্রজেক্ট নয়। নদী ভাঙন প্রকল্প এগুলো রোধ করার সমস্যায় যে সেটার সমস্যার সমাধান করতে হবে কেন্দ্রকে, সেন্ট্রাল প্রজেক্ট। তা সেন্ট্রালের বিগত দিনে 5 বছর তো বিজেপি সাংসদ ছিলেন, তিনি কি করেছেন? তিনি এখানে কদিন এসছেন ভাঙনের মুখে, যখন মানুষ ভাঙনের সর্বশান্ত হয়ে যাচ্ছে, ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গায়, কদিন এসছেন? বলাগড়ে গঙ্গার পাড়ের যে ভাঙন ধরছে, এ তো আজকে নতুন ধরছে এরকমটা নয়, দীর্ঘদিন যাবৎ এই পাড়ে ভাঙন ধরছে। আর এই গঙ্গার পাড় সৌন্দর্যায়ন, গঙ্গার পাড়ের ভাঙন রোধ, এগুলোর জন্য কেন্দ্রীয় সরকার নবমী গঙ্গের টাকা পাঠায় রাজ্যে, কিন্তু সেই টাকা বলাগড়ে আসতে না আসতে তৃণমূলের নেতাদের পকেটে ঢুকিয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই পাড় বাঁধন ধরাবে কি করে টাকা যদি তৃণমূলের? এ বলে এর দোষ, এ বলে ওর দোষ, এ বলে কেন্দ্র দেবে, এ বলে রাজ্য দেবে। আরে অদ্ভুত কথা। আম জনতা তো এই ঝাঁতা কলে পড়ে রয়েছে। আম জনতার জন্য আপনারা কি করলেন? আপনি বলছেন আগের বারের সাংসদ কেন আসেনি, আপনার এবারের সাংসদ কতবার এসছে? এই প্রশ্নটা করুন। দানে দেওয়া তিরপল আর মিথ্যে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ভোটের আগে তো এরকম ভাবে চলে যান। এখন কাজ করুন। এখন কাজ করলে এই মানুষগুলো এভাবে হাত জোড়ে আপনাদের আশীর্বাদটা দেবে। ভোটের থেকে আশীর্বাদ বড় দামি, মাথায় রাখবেন। এই মুহূর্তে বিশ্বের পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই যেন যুদ্ধের দামামা বাজছে। ইসরায়েলকেই ধরুন, ইসরায়েল এবং সিরিয়ার যে কনফ্লিক্ট, দামাস্কাসের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে ইসরায়েলি সেনা, একেবারে দোরগোড়ায়। দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত একটি রিপোর্ট বলছে, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার যে সুযোগ, তার সদ্ব্যবহার করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বাহিনী পৌঁছে গিয়েছে দামাস্কাসের অদূরে। গত রবিবার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দখল করেছিল।
বিদ্রোহী গোষ্ঠীর হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী জৈশ আল ইজহার তাদের যৌথ বাহিনী। কিন্তু গত 48 ঘন্টায় তেল আভিভের অগ্রগতি HTS এর আধিপত্যকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ মুখে কিছু না বললেও ইসরায়েলি সেনার রণকৌশলে ক্রমশ স্পষ্ট হচ্ছে যে দামাস্কাতি তাদের চূড়ান্ত লক্ষ্য। সোমবার থেকে ধারাবাহিক হামলায় সিরিয়ার একাধিক সেনা এবং নৌঘাঁটি বিমান হানায় গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে জমি দখলের পালা শুরু করেছে ইসরায়েলি সেনা। নেতানিয়াহু সরকার বুধবার জানিয়েছে সিরিয়ায় সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে এটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে, অর্থাৎ টেররিস্টদের আটকানোর জন্য একটি কন্ট্রোলড জোন, আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস অবশ্য জানিয়েছেন তাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলছেন কোনো জঙ্গি গোষ্ঠী যাতে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলের হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে আমরা সীমান্ত বরাবর একটি নিয়ন্ত্রিত অন্তর বা বাফার জোন গড়ব। তবে গোলান প্রভিন্স কিংবা গোলান মালভূমি সহ পশ্চিম ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থলপথে ইসরায়েলি বাহিনীর অগ্রগতি অন্য ইঙ্গিত দিচ্ছে। আমি আজ এই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে কর্নেল RK শ্রীবাস্তব, ডিফেন্স এক্সপার্ট, রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল শ্রীবাস্তব, নমস্কার, জয় হিন্দ। Jai Hind. So Israel is playing hardball. No. It's not Israel. As a country per se, it is Benjamin Netanyahu. এই গত সপ্তাহ ওনাকে অ্যাপিয়ার হতে হয়েছে এক কোর্টের সামনে, রাইট? এইটাই উনি অ্যাভয়েড করছিলেন। অ্যান্ড ওনার পার্সোনাল গ্রিড, এত লোক 40,000 থেকে বেশি মানুষ আপনার গাজাতে লাইফ সরিয়েছে। আপনি দেখেছেন কি হলো লেবাননে, আপনি দেখছেন এখন সিরিয়ায় কি হচ্ছে। ইট ইজ ওয়ান পার্সন গ্রিড, ওয়ান পার্সন হু ইজ চেঞ্জিং দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ, বিকজ উনি নিজেকে ওখান থেকে প্রধানমন্ত্রী গদিটা উনি ছাড়তে চাইছেন না। তাই জন্য দেখলেন ওনার গ্যালেন্ট যে উনার ডিফেন্স মিনিস্টার ছিল, ট্রাম্পের ভিক্টরির সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেওয়া হলো, বিকজ গ্যালেন্ট ওনাকে বারবার বলছিলেন কি তুমি সন্ত্রাসবাদীদের এই যে তুমি বলছো গাজাতে ওরা তুমি 40,000 মারক বা 4 লক্ষ মারক, ইট ইজ ইন দেয়ার মাইন্ডসেট। ওটা তুমি কোনোদিন এই 40,000 ফ্যামিলি যেখানে একটা জিনিস কর্নেল শ্রীবাস্তব না জিজ্ঞেস করলে নয়, এই দ্বন্দ্ব তো আজকের নয়, এটা সেঞ্চুরি ওল্ড দ্বন্দ্ব। এই যে সমস্যা, বেসিক্যালি ইসরায়েল ভার্সেস এনি মিডল ইস্টার্ন কান্ট্রি, তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা কি আদৌ পলিটিক্যাল নাকি অন্য কিছু, নাকি রিলিজিয়ান? দেখুন, এটা ইসলামিক স্টেটকে ওখানে আরবিক নেশন বলা হয়। অ্যাজ ফার এজ ওয়েন উই টক অফ দ্য ইসরায়েল আর অন্য দেশের সঙ্গে কনফ্লিক্ট, ওটা আরব ভার্সেস ইসরায়েল আমরা বলি, রাইট? আর 1948-এর পরে এটা ব্রিটিশদের দেওয়া। ব্রিটিশ কি করেছেন, সব জায়গায় যেখান থেকে উনি গেছেন ওরা সব জায়গায় এরকম প্রবলেম ছাড়িয়ে দিয়েছেন। 1948-এ দুটো নেশন তৈরি হলো, একটা হলো ইসরায়েল, একটা হলো ইন্ডিয়া এন্ড পাকিস্তান। লিখুন আমাদের কি হচ্ছে, এই ব্রিটিশ এসব করে গেল। আর আজকে 2024 মাসে 2023 থেকে বা ওর থেকে আগে নেতানিয়াহু উনি গদ্দির জন্য এরকম করছেন। উনি সবার সঙ্গে আপনি ঝগড়া নিয়ে নিয়েছেন, আর নিজের প্রবলেম আজকে কত 100 থেকে বেশি লোক তো ওখানে এখনো বন্ধক বানিয়ে আছেন। তাহলে ওটাকে ওর জন্য তো কেউ কথা বলছে না কি তুমি কি করে, হাউ ইউ উইল গেট ইনটু দ্য পিস প্রসেস উইথ হামাস। উনি তো সবাইকে শেষ করে দিলেন, উনি তো বলছেন আমি শেষ করে দিলাম। আপনাকে জাস্ট কর্নেল শ্রীবাস্তব একটা ছোট্ট টিপ দেব, মানে একটা ইনপুট দেব। HTS এর বাহিনী যাতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির নাগাল না পায় সেটা নিশ্চিত করতেই তেল আভিভ এই তৎপরতা করছে, এমনটা তেল আভিভ বলছে, অর্থাৎ ইসরায়েল বলছে। সেই সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ মাউন্ট হেরমন এবং গোলান মালভূমি কিংবা গোলান হাইটস যেটাকে আমরা বলি, সেখানে নেতানিয়াহুর বাহিনী দখল করেছে। এই গোলান হাইটসের ওপর গোলান হাইটসের ওপর ইসরায়েলের নজর তো আজ থেকে নয়, বহু বছর ধরে। এই ইসরায়েলের কনফ্লিক্টের পেছনে হঠাৎ করে এবার তারা যেভাবে সিরিয়াতে ঢুকছে, অনেকেই ভাবছে ঠিক যেভাবে আফগানিস্তানে কিংবা ইরাকে আমেরিকা ঢুকেছিল, ঢুকে কার্যত মিলিটারি কন্ট্রোল নিয়ে নিয়েছিল, ইসরায়েলও সেটাই করবে সিরিয়ার সাথে। ঠিক না ভুল? দেখুন, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি যদি ইসরায়েল সিরিয়ার কথাটা আপনি বলতে চলেছেন তাহলে আপনি ভুলবেন না এটা অ্যাক্সিস আছে, একটা জোট আছে। ওর মধ্যে হামাস ছিল, ওর মধ্যে অ্যামন ছিল, ওর মধ্যে ইরান ছিল, ওর মধ্যে হিজবুল্লাহ ছিল, ওর মধ্যে রাশিয়া আছে, ওর মধ্যে সবাই এরা যারা আছে ওরা আগেনস্ট দ্য ইসরায়েল দে আর ফাইটিং। অ্যান্ড ওয়ান বাই ওয়ান হাসান নাসরুল্লাহ, এটা আমরাও মানছি, হাসান নাসরুল্লাহ যিনি হিজবুল্লাহ চিফ মারা গেলেন, তারপর ওনার যে আপনার টেলিফোনগুলো এক্সপ্লোড হলো, ওয়ান্ডারফুল অপারেশন অফ দ্য ইসরায়েল, বাট দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট, রাইট?
কিন্তু আপনি বারবার বারবার আপনি আপনি ধ্যানটা এ করার জন্য কি আমাদের লোক জিজ্ঞেস না করে কি আমাদের ক্যাপটিভ যারা আমাদের হস্টেজ কি হলো, আপনি বারবার আপনি ইনলার্জ করে যাচ্ছেন, আপনি এরিয়াটা ইনলার্জ করে যাচ্ছেন। কর্নেল শ্রীবাস্তব, গাজা স্ট্রিপে যা হচ্ছে সেটা নিয়ে হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টসে প্রচুর বক্তব্য রয়েছে, যে পিপল আর গেটিং স্লটার্ড, তাদেরকে খুন করা হচ্ছে গাজা স্ট্রিপ। আচ্ছা, ইসরায়েল প্যালেস্তিন যুদ্ধ, নতুন করে কিছু বলার নেই, বহু বছর ধরে চলছে। এবার সিরিয়া, সমস্যা হলো এটা কি পুরোপুরি একটা পলিটিক্যাল যুদ্ধ, অর ইজ ইট এ রিলিজিয়াস ওয়ার স্পন্সর্ড বাই স্টেট? এবং আমি দুদিকের কথাই বলছি। দেখুন, এটা অনেক কমপ্লেক্স আছে, বিকজ একদিকে তুর্কি আছে, রাইট? আজকে যে এসটিএস এত অ্যাডভান্স করলো, এলএপি প্রথম নিল, তারপরে এখন দামাস্কে গেছে, ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য তুর্কি। আর ওখানকার যিনি আছেন উনি ইসলামিক ওয়ার্ল্ডের যিনি লিডারশিপ নিতে চাইছেন, কেউ তুলসী পাতা নয়, কেউ তুলসী পাতা নয় এখানে, রাইট? এটা ভেরি কমপ্লেক্স। অ্যান্ড সিরিয়াকে অলরেডি ডিভাইড করে দেওয়া হয়েছে। কত এরিয়া আপনি যেটা গোলান হাইটস বললেন আপনার ইসরায়েলের কাছে আছে, কতগুলো আপনার কুর্দিসের কাছে আছে, কতগুলো আপনার এখন টার্কি নিয়ে নেবে, অ্যান্ড কতগুলো অন্য লোক নিয়ে নেবে জানেন। এখন টার্কি, সিরিয়া উইল বি ডিভাইডেড, বাট হোয়াট উইল হ্যাপেন টু দ্য পিপল অফ দ্য সিরিয়া, দোজ পুয়ার পিপল, সিটিজেন অফ দ্য সিরিয়া? ওদের তো কেউ কথা বলছে না, এখন সব কিছু কথা বলছে এসটিএস কিন্তু এখানে যতগুলো যুদ্ধের সঞ্চালনের আপনি জানেন যুদ্ধ জিনিস লাগে, পয়সা লাগে, ওটা কোত্থেকে আসছে? দেখুন, আমার মনে আছে ইসরায়েল অ্যাজ আ নেশন, মানে একটা দেশ হিসেবে গুরুত্ব পাওয়ার আগে, কিংবা তারা দেশ হিসেবে স্থাপত্য পাওয়ার আগে, 1948, ইয়েস, তার আগে হিটলারের নাৎজি আর্মি এই জুইশ মানুষদের উপর কি অকথ্য নৃশংস হত্যালীলা চালিয়েছে। কিন্তু সেই সময় নেটো এবং অ্যালাইড ফোর্সেস যারা ছিল, নেটো কেম ইন টু সাপোর্ট, না হলে কিন্তু হিটলারের এই নাৎজি বাহিনীকে আটকানো যেত না। আটকানো হয়েছে, অ্যালাইড ফোর্সেসরা রিএস্টাবলিশ করেছে, ইসরায়েল শুরু হলো, ইসরায়েল স্থাপত্য পেল। কিন্তু এখন যেটা ইসরায়েল করছে, হ্যাভ দে ফরগটেন দেয়ার পাস্ট? অ্যাবসলিউটলি। এটা দেখুন, 7th অক্টোবর যেটা ইনসিডেন্ট হচ্ছিল, একটা মারাত্মক, এটা আমরা কন্ডেম করি, কি কাউকে ইনোসেন্ট পিপুলকে মারা, ওদেরকে হস্টেজ নেওয়া, হামাসের যেটা ছিল অনেক বড় ভুল ছিল। কিন্তু বারবার যেটা আপনার আলোচনা হওয়ার জন্য, পিস প্রসেস হওয়ার জন্য এতগুলো ইনিশিয়েটিভ হলো, আপনি মিশ্র করলো, আমেরিকা করলো, নেতানিয়াহু বারবার ওকে কেটে দিয়েছেন। আর আজকে আপনি দেখুন সিরিয়াতে উনি গেছেন, বারবার উনি ওয়ার জোনকে এক্সপ্যান্ড করছেন। উনি চাইছেন যে মানুষের যে ওনাদের যে লোকাল সাপোর্ট আছে, ওদের যেটা অ্যাটেনশন আছে, ওটা হামাসের দিকে না গিয়ে এসব দিকে যায়। আর অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ইনোসেন্ট যারা আছেন, যাদের সব ধর্মের আগেনস্টে ইচ্ছা, কেউ এইটা মানবে না। এই যেরকম যে আপনার এখানে ইনোসেন্ট লোককে মেরে দেওয়া হয়েছে, রুল অফ দ্য ওয়ার, ইট ইজ अगेंस्ट দ্য রুল অফ দ্য ওয়ার। আপনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড উইনার, সেনা মেডেল উইনার ইন্ডিয়ান আর্মিতে, গাটস এন্ড গ্লোরি, দ্যাটস ইউ। যখন কোনো শত্রুপক্ষকে কোনো বুলেট কিংবা কোনো শার্পনেল গিয়ে বেঁধে, সে তার জাত ধর্ম দেখে? কোনো গুলি, कोई गोली किसी का धर्म मजहब देखता है क्या कभी? नो, ইট ডাজন্ট সি এনিবডি জাত ধর্ম এটা। বাট কিন্তু আমাদের জানেন, আমাদের শেখলাই আছে ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ মানে ফাইট ফর দ্য রাইট, ফাইট ফর দ্য থিংস উইচ আর জাস্ট, ফাইট, ডোন্ট কিল, ডোন্ট মেম দ্য, দ্যাটস ওয়াই দ্য হিউম্যান রাইটস আর, দ্যাটস ওয়াই দ্য হিউম্যান রাইট, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আর। এটার জন্য আপনি একটা ইনোসেন্ট মেয়েকে, ইনোসেন্ট বাচ্চাকে, ইনোসেন্ট মহিলাকে, ইনোসেন্ট মানুষকে আপনি ওই গুলি দিয়ে মেরে দেবেন, যেহেতু আপনার কাছে গুলি আছে, ওদের কাছে নেই। ভুল, সর্বদা ভুল এটা আছে। আর এইটা যে ইসরায়েল করছে, দিস ইজ নট কারেক্ট, উই ডোন্ট সাপোর্ট ইট, নোবডি ইন দ্য ওয়ার্ল্ড সাপোর্টস ইট। ওনার একটা নেতানিয়াহুর মধ্যে হয়ে গেছে কি আমি যদি এখন গেছি, এখন আমরা এই করব, পদচ্যুত হলে আমার লাইফটা কি হবে, আমি কি করতে পারব? তবে এই যে নেতানিয়াহু উনি বারবার বলছেন যে যাতে সিরিয়াকে টেরর লঞ্চ প্যাড হিসেবে ইউজ করে ইসরায়েলকে হামলা না করা যায়, এই জন্য একটা প্রিভেন্টিভ মেজার। এটা আফগানিস্তানের সময় ইউএসও বলেছিল, ইরাকের সময় ইউএস বলেছিল। ইন্টারন্যাশনাল সার্কিটে এই প্রিএমটিভ মেজার, এই কথাটা কি একটা ট্রাম্প কার্ড হয়ে যাচ্ছে অন্য কোনো দেশকে অ্যানেক্স করার জন্য? এটা আপনি খুব সুন্দর প্রশ্নটা করেছেন। জানেন, আমার মনে পড়ে যাচ্ছে জেনারেল কলিন পাওয়েল ইন দ্য ইউএন হেডকোয়ার্টার্স, উনি একটা ফাইল নিয়ে এরকম দেখালেন ইউএনতে। উনি বলেন, দিস ইজ দ্য কেমিক্যাল উইচ সাদাম হুসেন ইজ পজেসিং অ্যান্ড ওয়ান ড্রপ ইজ সাফিসিয়েন্ট টু ওয়াইপ আপ দ্য এন্টায়ার নিউ ইয়র্ক সিটি। অ্যাপারেন্টলি নেপামের থেকেও ক্ষতিকর ছিল। ক্ষতিকর ছিল। আর ওয়্যার ইজ দ্যাট কেমিক্যাল ফ্যাক্টরি? Where is that chemical factory?
লাখ লোক আপনার ইরাকে মারা গেল। Where is that chemical factory? They have misled and they have misled the world. ওয়ার্ল্ড বুঝতে পেরেছে এটা। অ্যাকচুয়ালি আমরা এত লেয়ার্ড জিনিস আমরা বুঝতে পারছিলাম না, এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি ইসরায়েল যেটা করছে আপনার সিরিয়ার মধ্যে, দ্যাট ইজ নট কারেক্ট। লেট দ্য সভারেনিটি অফ দ্য সিরিয়া, লেট দ্য পিপল অফ দ্য সিরিয়া ডিসাইড হু শুড রুল দেম। ইট ইজ, যদি তোমরা যদি ডেমোক্রেটিক ভ্যালুকে তুমি যদি সাপোর্ট করো, আমরা যদি হিউম্যান রাইটসকে সাপোর্ট করি, তাহলে আমাদেরকে সিরিয়া মানুষদেরকে এম্পাওয়ার করতে হবে, ওদেরকে বলতে হবে it is not STS, it is not about the Assad, it is not about Shia versus Sunnis, it is not about Turkey, it is not about Israel, it is about you and you are the masters of your own your future. তোমাকে ডিসাইড করতে হবে, যেটাই আমেরিকান ল এব্রাহাম লিঙ্কন বলে গেছিলেন ডেমোক্রেট। আপনি ঠিক যেভাবে বললেন, পশ্চিমের কথাটা আমরা দেখলাম, মানে ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে ইসরায়েল ভার্সেস সিরিয়া ভার্সেস a whole lot of other people চলছে এই মুহূর্তে। Let's not go there anymore. Let's look towards the east. Look east policy. কারণ আমাদের পূর্ব দিকটাও খুব একটা শান্ত নেই। মায়ানমারের জুনটা এবার টাটা বাই বাই হতে যাচ্ছে। ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির জন্য অপেক্ষা মাত্র 2 মাস, তারপর জুনটা যারা এই মুহূর্তে রাজ করছে মায়ানমারে, তাদের বর্ষপূর্তি, 4 বছরের বর্ষপূর্তি। কিন্তু বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে ইতিমধ্যেই বেসামাল মায়ানমারের সামরিক জুনটা সরকার। সরকারি বাহিনীকে হটিয়ে পড়শি থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল এই বিদ্রোহী জোট। এবার মাউন্ডং, বুডিংথং, পালেতোয়া সহ বাংলাদেশ সীমান্তবর্তী অধিকাংশ এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখল করেছে। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলির জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স 2023 সালের নভেম্বরের মাস থেকে সে দেশের সামরিক জুনটা অর্থাৎ মিলিটারি শাসনে যে জুনটা সরকার, তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। এই অভিযান কিংবা এই অপারেশনের পোশাকি নাম কি জানেন? অপারেশন 1027। বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জুনটা সেনার গতিবিধি এখন রাজধানী নেপিডো, প্রধান শহর ইয়াঙ্গন এবং আরও কিছু বড় জনপদ শিল্পাঞ্চল এখানেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। কিন্তু বিদ্রোহী জোট সেই এলাকাগুলি দখল করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু মানে যারা সামরিক বিশেষজ্ঞ তারা সন্দিহান। কিছু ছবি দেখবো এই মুহূর্তে, যে ছবিগুলো দেখছেন এক্সক্লুসিভ ভিজুয়ালস যেগুলো আসছে মায়ানমার থেকে, এগুলো এক্সক্লুসিভলি মায়ানমার থেকে আসছে, মায়ানমারের ছবি। বিশেষজ্ঞরা বলছে এই যে একটা অদ্ভুত টানাপোড়েন চলছে, যেখানে জুনটা কোথাও কোথাও দেখা যাচ্ছে জুনটা সারেন্ডার করছে আরাকান আর্মির কাছে, এ যেন পুরো মোড় ঘুরিয়ে দিচ্ছে মায়ানমারের অস্থিরতার। এই জুনটা সরকার আং সাং সুকিকে রিপ্লেস করেছিল। এই জুনটা সরকার আজকে না, বারংবার মায়ানমার স্বাধীন হওয়ার পর থেকে বারংবার এরা ওখানে শান্তিপূর্ণ ইলেকশন হতে দেয়নি, মিলিটারি রুল চেয়েছে। এই মায়ানমারের আরো একটা সমস্যা হচ্ছে, এই মায়ানমারের একটা ডিমান্ড আছে যে এদের সংসদে অর্থাৎ পার্লামেন্টে যত সিট থাকবে তার 25% সবসময় জুনটার জন্য রিজার্ভ রাখতে হবে, এভরি টাইম। মানে গণতন্ত্র থাকুক কি না থাকুক, জুনটা কিংবা আর্মি 25% পাবে। আর একটা সামঞ্জস্য দেখুন, পাকিস্তান যেখানে আর্মির বাড়বাড়ন্ত, আর্মি রীতিমতো দেশকে কন্ট্রোল করে, সেখানে স্থায়িত্ব নেই। শ্রীলঙ্কা স্থায়িত্ব নেই, বাংলাদেশ এখন স্থায়িত্ব নেই। বাংলাদেশেরও ইতিহাস দেখুন, পরপর 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 কু, একটা জুনটারাজ টাইপের সমস্যা। মায়ানমার এখানেও স্থায়িত্ব নেই। আমার সঙ্গে কর্নেল শ্রীবাস্তব রয়েছে। কর্নেল শ্রীবাস্তব, আমি শুরু করবো একটা প্রশ্ন দিয়ে। চীন রয়েছে এর পেছনে, চীন স্টেট বলে একটা আছে জায়গা, চীন আর্মি বলবো না, চীনা ওয়ারলর্ডস তারা রয়েছে। এবার যেটা খোলা চোখে দেখা যায় না, মায়ানমারে আস্তে করে চীন লোক ঢোকাচ্ছে, সেনা ঢোকাচ্ছে, মার্সেনারি ঢোকাচ্ছে। মায়ানমারের কন্ট্রোল যদি জুনটা কিংবা তার লোকাল পার্টির হাত থেকে বেরিয়ে গিয়ে চীন নিয়ে নেয়, যেমন অনেক জায়গায় করেছে চীন, তাহলে চীনের জন্য একটা বড় সুখবর রয়েছে। চীন সরাসরি ইন্ডিয়ান ওশানে চলে আসতে পারবে, ভারতীয় মহাসাগরে চলে আসতে পারবে, কোটি কোটি টাকা বাঁচবে এবং একটা ইজি ট্রেড রুট পেয়ে যাবে, বাণিজ্যের রুট পেয়ে যাবে। তাই চীনের দাদাগিরি ভারত আর কতদিন সহ্য করবে? বোথ ড্রাগন ইন দ্য হাউস। আপনি যে মায়ানমারের কথাটা বললেন, মায়ানমার অ্যান্ড সিরিয়ার মধ্যে একটা মেল আছে। আমি আগেই বলে দিই, আমি ইন্ডো মায়ানমার বর্ডার লাইজেন্ড মিটিং আমি সেক্রেটারি ছিলাম
20 থেকে বেশি টাইম, আমি ভুলে গেছি কতবার আমি গেছি বার্মায়, মায়ানমারে, আর ওখানকার ভাষা আমি শিখলাম মিঙ্গালাবা, ওটা প্রণাম করতে যায় মিঙ্গালাবা বলে। এনে অনেকগুলো জিনিস আছে, ছেড়ে দিন। ওদের আর্মিকে এরকম সারেন্ডার করতে, আমি তো ওদের সঙ্গে ছিলাম, থাকলাম, ওরা আমাদের কাছে আসতো, আমরা ওদের কাছে যেতাম, অনেকগুলো ফরমেশন দেখলাম, এরকম কন্ডিশন আমরা ভাবতে পারিনি যে এরকম সিচুয়েশনে আসবে, নাম্বার 1। নাম্বার 2, সিরিয়া অ্যান্ড মায়ানমারের মধ্যে একটা মেল আছে, এই দুটো সোসাইটির মধ্যে আগে কেওস হয়, এরা কেওস তৈরি করতে, ইথনিক ফল্ট লাইন যেটা আমরা বলছি, এটা সিরিয়াতে আমরা সিয়া সুন্নি আর ট্রেডিশনাল মাইনর গ্রুপ দেখছি, এখানে অতগুলো এথনিক আছে, ওদের মধ্যে একটা কেওস হয়। কেওসের পর কী হয় জানেন, কনফ্লিক্ট হয়। এই কনফ্লিক্টটা মাল্টি লেয়ার্ড, অ্যান্ড এর একটা কস্ট আছে। এই যে হাতিয়ার নিয়ে আমাদের যে আজকে আরাকান আর্মি আপনি কথা বলছেন, এরা একটা গুলির দাম অনেক আছে ওখানে, ওটা গুলি দাম আসছে কোথেকে, ওরা মোটার আছে ওদের কাছে, ওদের লাইট মেশিন গান, ইউনিভার্সাল মেশিন গান আছে, ওরা সব রকেট লঞ্চার আপনি দেখালেন, একটা রকেট লঞ্চার ওরা কোথেকে পাচ্ছে, হুইজ ফাইন্যান্সিং দেম, এটা ড্রাগস, এটা অন্য জায়গার পয়সা? তাহলে আপনি ঠিকই বলেছেন দ্যাট সামবডি ইজ দিচ্ছেন, ওটা তো গভর্নমেন্ট নয়, ওটা চায়না, রাইট? দ্যাট ওদিকেও তুর্কি আছে, এইদিকে আপনার চায়না আছে, রাইট? ফাইন্যান্সিয়াল। অ্যান্ড তারপর কী হয় জানেন, ক্রাইসিস হয়, একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়। এই আরাকান থেকে রোহিঙ্গিয়াদেরকে তাড়িয়ে দেওয়া হলো, এই রোহিঙ্গিয়া থেকে অনেকগুলো মানুষকে গ্রামের পর গ্রাম নষ্ট করে দেওয়া হলো, ক্রাইসিস হয়। অ্যান্ড তারপর ইম্পাস হয়। ইম্পাস মানে দুটো দিলিক কথা হবে না। এখন রাখেন যেটা প্রভিন্স যেটা আমরা বলছি, ওখানে যে আরাকান আর্মি যেটা অপারেশন করছে, ওরা এখন দখল করে নিয়েছে, এটা স্ট্র্যাটেজিক জায়গা, ওখানে আমাদের মাল্টি মডেল প্রজেক্ট আছে, কালাদান যেটা আমরা বলছি। তার মানে আমাদের কলকাতাতে একটা শিপ গিয়ে ওখানে কালাদান নদীর মুখে যেত, ওখান থেকে নৌকো কেড়ে একটা জায়গা যেত, ওখান থেকে আপনার রেল থেকে আবার রোড থেকে আপনার এটা এতে যেত কিনা মিজোরাম। আজকে আমরা কার সঙ্গে কথা বলবো, ওখানে তো গভর্নমেন্টই নেই, ওখানে ঝুমতা গভর্নমেন্টই নেই। আমরা কি আরাকান গভর্নমেন্টকে আমরা রেকগনাইজ করবো? ইজ ইট পসিবল? আমরা কি ওদের সঙ্গে কথা বলবো? ইজ ইট পসিবল? নো। এইটাই নিয়ে আপনি সিরিয়াটাও দেখুন, দুটো ইন্টারলিঙ্ক, কত সুন্দরভাবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা চলে আসছে। ওখানে মাল্টি মডেল তো আমাদের ছিল, ওখানে চায়নার আছে, জানেন কি? ওটা চায়না নাম আপনাকে বলবো, কর্নেল শ্রীবাস্তব, দুটো নাম বলবো, এদের সম্বন্ধে আপনি কি জানেন আপনি বলবেন। জুন্টাদের এগেনস্টে যারা লড়ছে, চীন ন্যাশনাল আর্মি কিংবা সিএনএ এবং চায়নাল্যান্ড ডিফেন্স ফোর্স সিডিএফ, কাচিন লিবারেশন ডিফেন্স কেএলডিএফ, এরা কারা? আপনি যদি মায়ানমারকে দেখেন, মায়ানমার একটা লম্বা একটা কান্ট্রি আছে জানেন, আর এর চারদিকে যেটা আছে, ওটা চারদিকের আপনার এটা ওখানে ট্রাইবাল লোক আছে, উপরে কাচিন আছে, সান আছে, কেরান আছে, এখানে আপনি আরাকান গ্রুপ আপনি দেখলেন, আরাকানিজ আছেন, চীন আছে, এরকম চারদিকে, আর সব জায়গায় ওখানে প্রবলেম আছে। আপনি যে চীনের কথা আমি জানি কেন বললেন, বিকজ মায়ানমার প্রবলেম আমরা নর্থ ইস্ট থেকে, আপনি তো আগে বললেন লুক ইস্ট, আমরা এরা চেঞ্জ করে এই গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আসার পর ওটা লুক ইস্ট বাদে অ্যাক্ট ইস্ট করে দিল, কি আমরা যতগুলো ট্রাইল্যাটারাল রাস্তা। আমার একটা প্রশ্ন কর্নেল শ্রীবাস্তব, মণিপুর আপনিও গেছেন, আমিও গেছি, আমাদের অনেক দর্শকও গেছে, আপনি তো বই লিখলেন। হ্যাঁ, it's a different matter. Whisper of the Dragons. Yeah, that's a different matter. No, it is a book for us. It is a book for the defense forces because we come to know কি আমাদের ওখানকার লোক কি ভাবছে অপারেশনে। এবার কর্নেল শ্রীবাস্তব, মায়ানমারে যদি আপনি মণিপুর থেকে যান, একটা বর্ডার পড়ে, একটা বর্ডার গ্রাম পড়ে মোরে, মোরে গ্রাম, মোরের ওপারটা মায়ানমার, এপারটা ভারতবর্ষ মণিপুর, এবং এই মোরে গ্রামটা হচ্ছে পুরো পোরাস বর্ডার। মানে আমি নিজে দাঁড়িয়ে রাস্তার এপার থেকে ওপার দেখতে পাচ্ছি, মায়ানমারের লোকজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, এবং ওখানে কোনো ফেন্সিং নেই, কয়েকটা বর্ডার আউটপোস্ট করা আছে। বর্ডার আউটপোস্ট মানে এরকম ছোট্ট ছোট্ট কাভার, মানে শিল্ড, ছোট ছোট শিল্ড, এবং তার পাশে এরকম বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। যদি একটা আর্মি ঢোকে সমস্যা হবে। চীন কি তাহলে মায়ানমার ক্যাপচার করে কিংবা মায়ানমারে নিজের প্রভাব খাটিয়ে মণিপুর থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে, কিংবা মণিপুর থেকে ভারতের উপর চাপ দেওয়ার চেষ্টা করছে? আপনি কত সুন্দর প্রশ্নটা করছেন জানেন। আমরা যখনও মায়ানমার এতবার গেছি, ম্যান্ডলিতে গেছি, সব জায়গায় গেছি, আমরা নেপিডো গেছি, সব জায়গায় গেছি, ওখানে জানেন ওখানকার কারেন্সি, মায়ানমার কারেন্সি ছিল চ্যাট। আপনি যদি দোকানে যান, ওরা দুটো জিনিস আমাদের থেকে চাইতো, ওরা চাইতো আমেরিকান ডলার, নাহলে চাইনিজ রুম্বি, রাইট? ওখানে যতগুলো ট্রেড আছে সব চায়না ক্যাপচার করে নিয়েছিল, রাইট? ওরা, আমরা বলছি ইট ইজ দ্য কলোনি অফ দ্য চায়না, আর এইটাই লেসন আছে সবার জন্য, কি চায়না নষ্ট করে দিল আপনার মায়ানমারকে। আমরা তো কোনো ওর ইন্টারফেয়ার করিনি। ইনসিডেন্টলি বাংলাদেশ সঙ্গে আমার আর মায়ানমার সঙ্গে ইন্ডিয়ার একটা রিলেশন আছে, ওইদিকে শেখ হাসিনাকে ইন্ডিয়া রেখেছেন, পড়াশোনা করেছেন, ইয়াং সুচি আমার এই দিল্লিতে পড়ে গেছেন, এই দুজন মহিলা
ইন্ডিয়া ট্রেন করলো আমাদের বেটি, আমাদের বোন, আমাদের মা, এই দুজন, এই দুজনই লিডারশিপ আছে, কিন্তু আমরা ইন্টারফেয়ার করি না। আমাদের মায়ানমারে একটা ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আপনি যে চীন বলছেন, কেন বলছেন? বিকজ ওই চীন, ওদের যেটা আছে আপনাদের মায়ানমারে, আমাদের মিজোরাম আর চিটাগং হিল ট্র্যাক, যেটা জনজাতি ওখানে আছে, চীন গ্রুপ, ওরা ক্রিশ্চিয়ান গ্রুপ, দে আর দ্য সেম। সেখান থেকে সেন্ট মার্টিন, সেখান থেকে সেন্ট মার্টিন, সেখান থেকে আরো অনেক কিছু। এই গল্প বহু লম্বা, আধ ঘন্টায় শেষ হবে না। আবার পরবর্তীতে কেন বিশ্বের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পশ্চিম থেকে পূর্ব যুদ্ধের ডঙ্কা বাজছে তাই নিয়ে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। আরো একদিন আরেকটা এপিসোড করবো, কর্নেল শ্রীবাস্তব থাকবেন, আরো এক্সপার্টদের বসাবো, কথা বলবো, আপনাদেরও জানাবো। কিন্তু এই মুহূর্তে জেনে রাখুন, চীনের চিনচিনে ব্যথা ভারতকে এবার ভাবাচ্ছে। কারণ বাংলাদেশে চীন একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে, সেটা আমরা মোটামুটি জানি। মায়ানমার এবং চীন অত্যন্ত বিশ্বস্ত বন্ধু, কারণ ট্রেড ডিপেন্ডেন্ট এই দুটো রাজ্যে, এই দুটো দেশে। এবং সেখান থেকে মায়ানমারের সঙ্গে ইন্ডিয়ার যে ফ্রি ট্রেড পলিসি ছিল বহু বছর ধরে, জুন্টা সরকার আসার পর থেকে সেটা স্থগিতাদেশ রয়েছে, এটা বন্ধ। মায়ানমারের বিস্তীর্ণ এলাকা থেকে সোজাসুজি নর্থ ইস্টে ঢোকা যায়, মণিপুর টনিপুরে ঢোকা যায়, এবং এখান থেকেই এই মণিপুর, এই নাগাল্যান্ডের জঙ্গিরা পালিয়ে মায়ানমারে ঢুকতো, গিয়ে জুন্টার কাছ থেকে আশ্রয় নিত। চীন এবার চাইছে ডাইরেক্টলি এক তো নৌবন্দর করে চলে আসবো ইন্ডিয়ান ওশানে, ভারতীয় মহাসাগরে, যদি মায়ানমারকে হাতে রাখতে পারি, এদিকে যদি বাংলাদেশকে হাতে রাখতে পারি তাহলে আরো একটু প্রেসার দেওয়া যাবে। আর নর্থ ইস্ট, যার স্বপ্ন বহু যুগ ধরে চীন দেখছে, সেটার উপরও আরেকটু চাপ দেওয়া যাবে। তবে আমরাও হাত পা গুটিয়ে বসে নেই, সমস্ত ছকই বোঝা যাচ্ছে, নিশ্চয়ই ভারত সরকার এর মুঁহ তোড় জবাব দেবে। জয় হিন্দ।